নমস্কার অশোক বাবু, আমি পঞ্চানন বলছি হাউ থেকে। আহ, আজকে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে 17.41 একর জমিতে একটি মহাকাল মন্দিরের উদ্বোধন করলেন এবং বললেন এটিই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাকাল মন্দির। তো এই জমিতে বামফ্রন্টের আমলে শোনা যায় যে আইটি পার্ক, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হওয়ার কথা ছিল। একটু ডিটেলে যদি বলেন, সেই সময় তো আপনি উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন, দীর্ঘদিন উত্তরবঙ্গকে কাছ থেকে দেখেছেন, মানে কি হয়েছিল এই জমিটার, ইতিহাসটা আসলে কি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হ্যাঁ হ্যাঁ। আমার কথা হচ্ছে মহাকাল মন্দির হতে পারে, শিব মন্দির হতে পারে, দুর্গার মন্দির হতে পারে, এমনকি মসজিদ হতে পারে, বুদ্ধ মন্দির হতে পারে, গুরুদ্বারা হতে পারে, এই সব কিছুই হতে পারে। কিন্তু যেটা হতে পারে না সেটা হচ্ছে এটা রাষ্ট্রের দ্বারা হতে পারে না। এগুলো ব্যক্তিগত পর্যায়ে তো হতেই পারে। ধর্মটা হচ্ছে নিজের নিজের ব্যাপার। আমাদের দেশ তো ধর্ম নিরপেক্ষ দেশ, সেখানে পরিষ্কার বলা হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। তাহলে প্রশ্নটা যে কখনো কখনো নরেন্দ্র মোদী যেটা করেন, বিজেপিরা যেটা করছেন বিভিন্ন সময়তে, ধর্ম রাজনীতি এবং ধর্ম বা রাষ্ট্রকে একাকার করে দিচ্ছেন। আমরা সেই জন্য সবাই তার বিরোধিতা করছি। মমতা ব্যানার্জিও কখনো কখনো বিজেপির বিরোধিতা করে থাকেন। আমি এই প্রশ্নটাই করছি, একটা মন্দির তৈরি করার উদ্যোগটা রাষ্ট্র কেন নেবে, সরকার কেন নেবে? এই জমিটা একটা শিল্প হওয়ার কথা ছিল, তথ্য প্রযুক্তি শিল্প। 17.41 একর, ওখানে প্রায় 22 একর জমি আছে ওখানটাতে। মানে এই প্ল্যানটা কি ছিল এবং কবে হলো একটু যদি বলেন, মানে আপনাদের আমলে প্ল্যানটা কি ছিল? আমাদের আমলে এই প্ল্যানটা ছিল তথ্য প্রযুক্তি পার্ক হবে শিল্পের জন্য। আচ্ছা, যেরকম আমাদের রাজারহাট নিউ টাউনে কলকাতায় হয়েছে, যেরকম রাজারহাট নিউ টাউনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং সেই তথ্য প্রযুক্তি পার্ক এবং এটা স্পেশাল ইকোনমিক জোন হওয়ারও কথা ছিল। আচ্ছা। এবারে হচ্ছে একটা কোম্পানির সঙ্গে আমাদের সময়তে একটা প্রাথমিক একটা চুক্তি হয়েছিল, তারা একটা অ্যাডভান্স কিছু টাকা 6 কোটি টাকা তারা দিয়েছিল। আচ্ছা। এটা সেই সময়তে তারা কত টাকা ইনভেস্ট করবে এটা একটা প্রজেক্টও তারা জমা দিয়েছিল। পরবর্তীকালে আমি তো ভোটে হেরে যাই, আমাদের গভর্নমেন্টও আর থাকে না। এটা কত সালে অশোকবাবু? আমি এটা বলছি এটা 9-10 সালে এটা হয়েছে, 10 সাল ঢাকা দেয়। কিন্তু তার আগে এই জমিটা যে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে দিতে হবে, এইটা কোর্ট থেকে অর্ডার করেছিল। তখন অশোক কুমার মাথুর ছিলেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস। আচ্ছা। তিনি একটা রায় দিয়ে বলেছিলেন যে এখানে শিল্প করার জন্য এই জমিটাকে দেওয়া হলো শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে। আমাদের কথাটা হচ্ছে সেই জমি মুখ্যমন্ত্রী এককভাবে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে তিনি এটাকে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করিয়ে নিয়েছেন। 1 টাকা দিয়ে একটি ট্রাস্টকে এই জমিটা দিয়েছেন। এই ট্রাস্টটা মানেটা কি হচ্ছে, ট্রাস্টেতে কে আছে? চিফ সেক্রেটারি হচ্ছে ট্রাস্টের চেয়ারম্যান। তাহলে কেন দিয়েছেন তিনি? মানে রাজ্যের চিফ সেক্রেটারি ট্রাস্টের মাথায়। হ্যাঁ হ্যাঁ। তারপরে কেন দিয়েছেন এই জন্য যে ওখানে একটা তিনি মহাকাল মন্দির তৈরি করবেন। কোথায় জমি দিয়েছে? যে জমিতে শিল্প হওয়ার কথা। যখন উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা এবং যেটাকে বলা একটা ট্রানজিট, এবং এটা একটা মানে স্ট্র্যাটেজিক্যালি শিলিগুড়ি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে যে জমি নিরাপত্তার দিক দিয়ে, এবং এখানে প্র্যাকটিক্যালি এই জায়গাটা একটা একটা মেজর সেন্টার অফ নর্থ বেঙ্গল হিসেবে এই শিলিগুড়ি কাজ করে। কারণটা হচ্ছে শিলিগুড়ির যত বেশি আমাদের লক্ষ্য ছিল যে শিল্পায়ন করা, তার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। মেইন কথাটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এইটার জন্যই আমরা সেই সময় অনেকগুলো জমি দেখে দিয়েছিলাম। তাও অশোকবাবু, এই জমিতে কত কর্মসংস্থান হতে পারতো বলে আপনার মনে হয়? অন্তত 1000-2000 মানুষের কর্মসংস্থান হতো। আচ্ছা, 2000 মানুষ। ঠিক একই রকম ভাবে আশেপাশের জমিতে আমরা যেটা করেছি, আমরা আমাদের সময়তে আমরা করেছিলাম
একটা ফুড পার্ক তৈরি করেছিলাম। আচ্ছা আজকে সেখানে প্রায় 1000 লোক কাজ করে। ওখানে আমাদের জমি প্রায় 5-6 একর জমি ওখানে আমরা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আমরা একটা টি পার্ক করেছি, আচ্ছা এর জন্য জমি দরকার হয়েছে। আমরা একটা ট্রান্সপোর্ট নগর তৈরি করেছি, সেটা কোথাও নেই পশ্চিমবঙ্গে, তার জন্য তো জমি দরকার হয়েছে। আমরা টাউনশিপ করেছি 2টো সেই সময়তে, তার জন্য তো জমি দরকার হয়েছে। আচ্ছা শুধু তাই না, আমরা পাইনঅ্যাপল ডেভেলপমেন্ট সেন্টার করেছি। আমরা প্যারিশেবল গুডস, এই বাগডোগরা এয়ারপোর্টে তার একটা প্রিজার্ভেশন, পাইনঅ্যাপল সেন্টার, ডেভেলপমেন্ট সেন্টার আমরা তৈরি করেছি। এইগুলোর জন্য আমরা একটা ড্রাই পোর্ট তৈরি করেছিলাম, তার জন্য তো জমি দরকার। কেন এগুলো এই জন্যই করেছি, এখানে প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে এবং প্রচুর লোকের এইভাবে কর্মসংস্থানটা হয়েছে। আচ্ছা এই জমিতে যদি তথ্য প্রযুক্তি পার্ক হতো, সেখানে অন্ততপক্ষে 1-2000 লোকের কর্মসংস্থান হতে পারত। না আমি বলছি এই জমি নিতে গিয়ে কি আপনাদের কোনো অসুবিধা ফেস করতে হয়েছিল, যেটা আপনাদের সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রেও হয়েছিল? এই জমি ক্ষেত্রে সবচেয়ে বাধা দিয়েছিলেন হচ্ছে মমতা ব্যানার্জির পার্টি, তৃণমূল কংগ্রেস। আচ্ছা তখন মামলা করেছিলেন। আচ্ছা হ্যাঁ, তখন আমার বিরুদ্ধে অনেক রকমের এরা আন্দোলনও করেছিল। কিন্তু তারপরে কিন্তু আমরা ওই টাউনশিপ করেছি। তারপরে ওখানে আমরা আজকে প্রচুর লোক, অন্তত পক্ষে 2-3 হাজার লোকের ওখানে আজকে ওই এলাকাতে সংগঠিত কর্মসংস্থান হয়েছে। আরো বেশি, 5000 লোকের প্রায় কর্মসংস্থান হয়েছে। আচ্ছা আমাদের সঙ্গে সেটা হয়েছিল। আপনি যেটা বললেন যাতে বাধা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বেশি বাধা দিয়েছিল, মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল এইটাতে। মানে কি তখন তাদের দাবিটা কি ছিল, এখানে কি হওয়া উচিত? এখানে করা যাবে না, এটা করতে দেবো না, আচ্ছা শিল্পের জন্য জমি নেওয়া চলবে না, এটাই তারা তখন বলেছিল। আচ্ছা এই যে আন্দোলন এবং তাদের আদালতে যাওয়ার পরেই কি রায়টা আসে যে এখানে আপনারা করতে পারবেন? আচ্ছা, তারপরে তো ওরা মামলাটা করেছিল, তারপরে একটা ওরা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে তখন অর্ডার করে যে না, এই টাউনশিপটা এখানে হোক এবং এই জমির একটা অংশ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে দিতে হবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের জন্য। আচ্ছা আপনারা তো 2011 সালে সরকার থেকে চলে গেলেন, তারপর স্বাভাবিকভাবে তৃণমূল এলো, কিন্তু তারপরেও তো আপনি দীর্ঘদিন উত্তরবঙ্গের একটা অংশের দায়িত্বে ছিলেন, আপনি নিজে বিধায়ক ছিলেন, মেয়র ছিলেন। তো এই সময় কি আপনি ব্যক্তিগতভাবে বা আপনার পার্টি ব্যক্তিগত মানে পার্টির স্তরে এই 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 জমি নিয়ে আপনারা কিছু মুভ করেছেন? আপনারা ভেবেছেন যে এই জমিটা নিয়ে কিছু করা হোক, আইটি পার্ক হোক? আমাদের যা ছিল আমাদের সেই অবস্থানই ছিল, আইটি পার্ক হোক করেছি তো, ওখানটায় ট্রান্সপোর্ট নগর আমরাই করেছি। ওখানকার আরো যত ইনফ্রাস্ট্রাকচার আমাদের সময়তেই হয়েছিল। পরে আমি যখন ছিলাম না, মন্ত্রী ছিলাম না, কিন্তু আমি এমএলএ ছিলাম, আমি মেয়র ছিলাম, তখনও আমি এইটাই চেয়েছি, আমরা তো কোনোদিন বাধা দিইনি তো। আচ্ছা আপনি বললেন যেটা যে সরকার কেন মন্দির তৈরি করবে, কিন্তু সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে বিভিন্ন জায়গায় পুরীতে জগন্নাথ মন্দির, রাজারহাটে দুর্গা মন্দির এবং এই যে মহাকাল মন্দির, প্রত্যেকটা মন্দির আসলে এরা রিলিজিয়াস ট্যুরিজমকে জন্ম দিচ্ছে এবং এই ট্যুরিজমের ফলে বিরাট অংশের মানুষ কাজ পাচ্ছে, ছোট ছোট দোকানপাট গড়ে উঠছে, এখান থেকেও তো একটা কর্মসংস্থান হচ্ছে। এটা তো ঠিক। আমার কথা হচ্ছে মন্দির হোক না, 100টা মন্দির হোক না, কে আপত্তি করবে? সবাই তো, আমি বলছি কোন মতে সংবিধানটা তো মেনে চলতে হবে। ঠিক ঠিক, সংবিধানে তো বলা আছে রাষ্ট্রের কোনো ধর্ম মানে ধর্ম নেই তো। এটা হিন্দু, যখন এটা পাকিস্তানের ইসলাম ধর্ম আছে, রাষ্ট্রের ধর্ম ইসলাম, বাংলাদেশও আছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম নাই। এই জন্যই তো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা তো এই জন্য এটা করা হচ্ছে। হ্যাঁ, এখানে যত মন্দিরের কথা উনি বলছেন না, এগুলো কখন হচ্ছে? যখন আমাদের দেশে রাজারা ছিল, কুচবিহারে যখন রাজা ছিলেন, তখন কুচবিহারের রাজা বানিয়েছিলেন হচ্ছে মদন মোহনের মন্দির। আপনি যদি ওখানে যান, ত্রিপুরাতে যখন রাজা ছিলেন, তখন ত্রিপুরার এরকম অনেক মন্দির হয়। বিভিন্ন রাজা বা সম্রাটরা মন্দির রাজারা করেছেন, রাজারা, কেন রাজারা একটা ধর্মের নামেই তখন রাষ্ট্র তারা পরিচালনা করতেন, রাজারা। কিন্তু আজকে সেই রাজা তো নেই। মমতা ব্যানার্জি কি নিজেকে মনে করছেন তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন? আবার সেই পুরনো ধর্মীয় রাজা যেভাবে আগে এখানে আমরা দেখেছি সেরকম অবস্থা ফিরিয়ে আনতে চাইছেন?
উনি কি তাহলে 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 উনি তাহলে কেন বিজেপির দল যখন ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করে, তারা একটি হিন্দু রাষ্ট্রের দাবি করে, তখন তার বিরোধিতা করেন কেন? আসল কথাটা তার মনে হয়েছে যে এতদিন পর্যন্ত কিন্তু তিনি মুসলমানের কথা বলে, কিন্তু মুসলমানদের নিরাপত্তা সুরক্ষার কথা বলে মুসলমানদের ভোটটাকে প্রায় 90% ভোটকে তারা করে নিয়েছে। এবার তার চাই, উনি মনে করেছেন হিন্দু ভোটটা চলে যাচ্ছে, সুতরাং হিন্দুত্বের নাম করে আমাকেও এই প্রতিযোগিতায় নামতে হবে। এটা কেন হবে? কেন মমতা ব্যানার্জি কেন ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে এই প্রতিযোগিতায় নামছেন কেন? তাকে তো প্রমাণ করতে হবে তিনি নরেন্দ্র মোদী নন। ঠিক, তাকে যদি এটা প্রমাণ করতে হয় তাহলে তাকে ধর্ম নিরপেক্ষতার উপরে আস্থা রাখতে হবে। আর ধর্ম নিরপেক্ষতা মানেটা হচ্ছে ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না, ধর্মের সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক থাকবে না, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। এইটাই এই সত্যতা যেটা সংবিধানে আছে, তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, সেটাকে তাকে মেনে নিতে। আমি এই জায়গাতেই এটা, আমি কখনো কোনো ধর্মের বিরুদ্ধে করছি না, এবং কোনোভাবেই আমি এটাও বলছি না যে মন্দির হবে না, মসজিদ হবে না। 100 বার হবে। মন্দির অস্থির হতে রাষ্ট্র করবে না, সরকার করবে না, ব্যক্তিগতভাবে কেউ করবে। কিন্তু তাহলে তো আপনার ভাষ্য অনুযায়ী এই যে মুখ্যমন্ত্রীর আচরণ বা আজকে যা মহাকাল মন্দির হলো, এই পুরোটাই তো আপনার ভাষ্য অনুযায়ী সংবিধান বিরোধিতা। তো সেক্ষেত্রে আপনার পার্টি কেন আদালতে যাচ্ছে না, বলছে না? আপনাদের পার্টিতে বেশ নামকরা লয়ার রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, যিনি সরকারের বিরুদ্ধে বহুবার মুখ খুলেছেন। তো এই একটার পর একটা মন্দির হচ্ছে, তখন আপনাদের মানে আইনত কোনো ব্যবস্থা নেওয়া হলো না বা হচ্ছে না আপনাদের পার্টির তরফে? আপনার মনে হয় না মানে এটাও তো ঠিক না? দেখুন, পার্টি কেন বলছেন, আমি তো বলছি, আমিও তো পার্টির আছি, আমি আমার কথাটা আমি বলছি। এটা আপনি ঠিকই বলেছেন যে ভারতবর্ষে তো অনেক ধর্মনিরপেক্ষ দল আছে, সিপিআইএম সহ কংগ্রেস সহ অনেক ধর্মনিরপেক্ষ দল আছে। এটা কেউ বলছেন না এখনো পর্যন্ত। আপনি ঠিকই বলেছেন যে এটা কোনো পার্টি, কিন্তু ইনক্লুডিং সিপিআইএম, আমি বলেছি এটা। আপনি তো দীর্ঘ সময় বলেছেন, আমরা নিজে দেখেছি অনেক ক্ষেত্রে। কিন্তু আমি বলছি মানে প্রথম কথা হচ্ছে আইনগত যে জায়গাটা, মানে তার মানে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আইনটা জেনে, মুখ্যমন্ত্রীর মতো পদে থেকে তিনি নিশ্চয়ই আইনটাকে ফাঁকি দেওয়ার একটা ব্যবস্থা করেই কাজটা করছেন। এটা এক হতে পারে আপনার ভাষ্য অনুযায়ী, বা এটাই হওয়া উচিত। ভারতবর্ষের মতো সেকুলার দেশে সরকার কেনই বা মন্দির মসজিদ তৈরি করতে যাবে? এটা তো হওয়ার কথা নয়। কিন্তু এই যে আপনি বলছেন যে বিজেপির যে স্টাইল অফ পলিটিক্স, বিজেপি যে আঙ্গিকে ভারতবর্ষকে পরিচালনা করতে চায় ধর্মের নামে, সেই রাজনীতির পথেই পা বাড়াচ্ছেন যেরকম মুখ্যমন্ত্রী, সেরকমই আপনার মনে হয় না অন্যান্য যে পার্টিগুলো ইনক্লুডিং সিপিআইএম, তারা কিছুটা মানে এই যে তাদেরকে বারবার বলা হয় বা আপনাদেরকে বলা হয় যে আপনারা মানে মূলত বিজেপি পন্থী মানুষজন, বিজেপির যারা সমর্থক দরদি নেতারা বলেন যে সিপিআইএম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুসলিমকে তোষণ করে, বা তারা সেকু মাকু ইত্যাদি বলে টলে দেওয়া হয়। তো সিপিআইএম সেই পথেই খানিকটা হাঁটছে না, যে সফট হিন্দুত্ব বা হিন্দু ভোটটাকে বাঁচানোর জন্য এর বিরুদ্ধে বেশি কথা বলার দরকার নেই, মন্দির হচ্ছে হোক। না, সিপিআইএম মানে সিপিআইএম এর স্ট্যান্ড পরিষ্কার। সিপিআইএম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, কিন্তু রাষ্ট্র আন্দোলন তো নেই এই ব্যাপারটা। ধর্ম এবং রাষ্ট্রকে মেলাবার পক্ষে নয়। সিপিএম ধর্ম এবং রাষ্ট্রকে মেলাবার পক্ষে নয়। সিপিএম নরেন্দ্র মোদী বা বিজেপি পার্টি বিরোধিতা করে শুধু ভোটের জন্য নয়। সিপিআইএম বিজেপি আরএসএস বিরুদ্ধে লড়াই করে, ইডিওলজিক্যালি লড়াই করে, কালচারালি লড়াই করে। আজকে মমতা এটা করতে চাইছেন কেন? মমতা ব্যানার্জি দেখছেন বিজেপি এই হিন্দু ধর্মের কথা বলে অনেক ভোট পেয়ে যাচ্ছে, এই জায়গাতে আমাকেও এই ভোট ভাগ করতে হবে, নিতে হবে। এবং তিনিও দেখছেন এই ধর্মের নাম করলেই সহজে ভোটটা পাওয়া যায়, সেই জন্য এটা করছেন। এই ধর্ম নিয়ে একটা আবেগ আছে, ধর্ম নিয়ে একটা সেন্টিমেন্ট আছে,
সেই জন্য তারা এটাকে করতে চাইছে। সিপিএম এই নীতির পক্ষে নয়, না ডেফিনেটলি কিন্তু পক্ষে নয়, আপনি কিন্তু বলছেন যে রাস্তার এখন আন্দোলনও তো নেই, আমি সেটা বলছি। তারা তো এখন হ্যাঁ হ্যাঁ, সেইটা দেখুন, সেইটা তো আমি তো সেইভাবে সেই পজিশনে নেই পার্টি, আমি বলতে পারবো না। যারা হ্যাঁ, যারা পার্টির দায়িত্বে আছেন তারা এই বিষয়ে বলতে পারবে। আমার মতটা আমি বললাম, আমি বলছি যেটা বলছি, আমি একজন সিপিএম এর কর্মী হিসাবে আমি না না শুধু আপনি কর্মী নন, আপনি দীর্ঘদিনের মানে মন্ত্রী, বিধায়ক, মেয়র। আর আপনাকে উত্তরবঙ্গ মানে আমরা অনেকে কলকাতায় বসে আপনাকেই আপনার নাম বলি আর কি, এরকম ব্যাপার। এটা তো নয়, মানে শুধু তো কর্মী নয়। আমার কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে শি ইজ নট নরেন্দ্র মোদী। ঠিক, তৃণমূল কংগ্রেস বিজেপি না, তৃণমূল কংগ্রেস আরএসপি না, এটাকে প্রমাণ করতে হবে মমতা ব্যানার্জি। কিন্তু মমতা ব্যানার্জি এই প্রমাণ করতে ব্যর্থ হয়ে গেলেন। আজকে তিনি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাষ্ট্রের উদ্যোগে, রাষ্ট্রের জমিতে, ঠিক। এবং রাষ্ট্র টাকা খরচা করে, রাষ্ট্রের হিটকো, একটা রাষ্ট্রের কোম্পানি, সরকারের কোম্পানি, তারা এটা নির্মাণ করবেন। এখানে কোনো ব্যক্তির কথা নাই, এখানে কোনো ব্যক্তিগত বিষয় না, একেবারে রাষ্ট্রীয় উদ্যোগে। এইটা একেবারে সংবিধান বিরোধী, ধর্ম নিরপেক্ষতার আদর্শ বিরোধী। এই তৃণমূল কংগ্রেস বিজেপির মতন দলের যারা মনে করেন অনেক সময় সিপিএম বোধহয় একটু বিজেপির সঙ্গে মাখামাখি করছে, সিপিএম বোধহয় একটু বিজেপি বিরোধী লড়াই বোধহয় একটু দুর্বল হচ্ছে, কিন্তু আজকে এটা প্রমাণ হয়ে গেল তৃণমূল ক্যান নট ফাইট বিজেপি আর আরএসএস। কারণ তৃণমূলের সেই সততা নেই, তৃণমূলের সেই মতাদর্শ নেই, তৃণমূলের সেই সংস্কৃতিও নেই। আজকে সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছিলেন শিলিগুড়িতে। অনেক ধন্যবাদ অশোক বাবু, ভালো থাকবেন। হ্যাঁ।